মহারাজ হচ্ছেন শিল প্রভুপাদের নিকট কৃষ্ণের প্রেরিত একজন মহাত্মা, যিনি গত 3 দশক ধরে নিঃস্বার্থ কর্মীরূপে শিল প্রভুপাদের সেবা করে চলেছেন। জয়পতাকা স্বামী 1949 সালের 9 এপ্রিল আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে জন হুবার্ট ও লরিন এর্থম্যানের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল জন গর্ডন এর্থম্যান। তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ বিশাল একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা ছিলেন, যেটির মূল্য তার জন্মের সময়ই লক্ষ লক্ষ ডলারেরও অধিক ছিল। যখন জয়পতাকা মহারাজের বয়স 11 বছর, তখন তিনি তার পিতামহের পরামর্শে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে চর্মরোগ হতে আরোগ্য লাভ করেন। 14 বছর বয়সে সেন্ট জনস একাডেমি হতে তিনি প্রায় একরকম প্রচেষ্টা ছাড়াই কলেজে ভর্তির জন্য প্রস্তুতি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেন। আমেরিকার বেশ কয়েকটি সুনামধন্য বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষা, বইপত্র, খাদ্য, বাসস্থান, আনুষঙ্গিক খরচসহ পূর্ণকালীন মেধাবৃত্তি প্রদানের প্রস্তাব দেয়। তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব গ্রহণ করেন। সেখানে নবীন ছাত্র হিসেবে আমন্ত্রিত এক বক্তৃতায় বুদ্ধদেবের জীবনের উপর আলোচনায় তিনি এমনই আলোড়িত হন যে পড়াশোনার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন এবং একজন পারমার্থিক গুরু অন্বেষণ শুরু করেন। অন্বেষণ ও তপস্যায় কিছুকাল অতিবাহিত হলে গুরুকে খুঁজে পেতে তিনি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন তিনি ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি স্বামী প্রভুপাদের শিষ্যদেরকে পার্কে কীর্তন ও ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ করতে দেখলেন। একজন ভক্ত তাকে ব্যাক টু গড হেড পত্রিকা দেবার জন্য এগিয়ে আসলে তার কপালে অঙ্কিত তিলক দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং তার তখন এমন বিষণ্ণকর অনুভূতি হচ্ছিল যে তিনি হঠাৎ দৌড়াতে লাগলেন। কয়েক মিনিট দৌড়ানোর পর তিনি থামলেন ও চিন্তা করতে লাগলেন যে তিনি কি দেখছেন এবং কেনই বা তিনি এত প্রভাবিত হলেন। তখন তিনি পার্কে ফিরে গেলেন, কিন্তু ততক্ষণে ভক্তরা চলে গিয়েছিল। তখন থেকেই তিনি হরে কৃষ্ণ ভক্তদের খুঁজতে শুরু করলেন। যেহেতু ইসকন তখন পর্যন্ত তেমন সুপরিচিত ছিল না, তাই দীর্ঘদিন তিনি তাদেরকে খুঁজে পাননি। অবশেষে সান ফ্রান্সিসকোতে রথযাত্রার প্রস্তুতি চলাকালীন সময়ে তিনি ইসকন কেন্দ্রটির ঠিকানা খুঁজে পান। তিনি মন্দিরে আসেন, যেখানে শ্রীমান জয়ানন্দ প্রভু জগন্নাথ দেবের রথ প্রস্তুত করছিলেন। জয়ানন্দ প্রভু শিল জয়পতাকা স্বামী মহারাজকে রথের সেবায় নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি শিল প্রভুপাদের দর্শন লাভ করেন, যিনি তাকে অনুপ্রাণিত করার জন্য তার সাথে প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন। ইসকনের সংস্পর্শে আসার 2 মাসের মধ্যে শিল জয়পতাকা স্বামী মহারাজ ইসকনের আদর্শে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। জয়ানন্দ প্রভু তার মস্তক মুন্ডন করে দেন এবং সকলেই খুব আশ্চর্যজনিত হয়েছিল যে ইসকনের সংস্পর্শে আসার কেবল 2 মাসের মধ্যেই তিনি মস্তক মুন্ডন করে যোগদান করেছিলেন। 1968 সালে কানাডার মন্ট্রিয়লে জন গর্ড প্রথম দীক্ষাপ্রাপ্ত হন এবং তার নাম হয় জয়পতাকা দাস ব্রহ্মচারী। অতি শীঘ্রই নিউ ইয়র্কে তিনি দ্বিতীয় দীক্ষাতেও ভূষিত হন। জয়পতাকা মহারাজ সে সময় ইসকন ও শিল প্রভুপাদের প্রতি বেশ কিছু সেবা শুরু করেছিলেন। তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেবাটি ছিল মেট্রিয়েল মন্দিরের অধ্যক্ষতা। মেট্রিয়েলে থাকাকালীন সময়ে জয়পতাকা মহারাজ গ্রন্থ মুদ্রণ ও সারা বিশ্বে ইসকন মন্দিরগুলোতে সেগুলোকে প্রেরণ করার সেবায় যুক্ত ছিলেন। শিল প্রভুপাদ তাকে দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে আসার জন্য বললেন এবং শিল প্রভুপাদ বললেন, আমাদের এখানে এক বিশাল কাজ সম্পন্ন করতে হবে। তখন তিনি 48 ঘন্টায় ইতিহাসের সর্বনিম্ন খরচে কলকাতায় অবতরণ করেন।
কলকাতায় জয়পতাকা মহারাজ ফল ও সবজি বাজারে গিয়ে বাংলা শিখতে শুরু করেন। অন্যান্য ভক্তদের সাথে তিনি গৃহানুষ্ঠান পরিচালনা করতেন, প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করতেন এবং নগরে অনেক বিদ্রোহ থাকা সত্ত্বেও নিজে নগর সংকীর্তনে ও গ্রন্থ প্রচারে বের হতেন। যখন তিনি পৌঁছালেন তখন সকলেই জানত যে আমেরিকায় ইতিমধ্যে প্রভুপাদ 9 জনকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন। একদিন শিলপ্রভুপাদ জয়পতাকা দাসকে ডেকে জিজ্ঞাসা করলেন যে সে সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছুক কিনা, এবং উত্তরে তিনি বললেন, হ্যাঁ প্রভুপাদ, আপনি যা ইচ্ছা করেন। 1970 সালে কলকাতায় রাধারাষ্ট্রমীর পুণ্যতিথিতে শিলপ্রভুপাদ ব্যক্তিগত অগ্নি যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে জয়পতাকা দাস তার সন্ন্যাস দীক্ষা লাভ করেন। অতঃপর শিলপ্রভুপাদের এই 12তম সন্ন্যাসী শিষ্য জয়পতাকা স্বামী নামে পরিচিতি লাভ করে। মায়াপুরে ইসকনের ভোগের ব্যবস্থা হয়ে গেলে শিলপ্রভুপাদের নির্দেশনায় শিল জয়পতাকা স্বামী মহারাজ সেখানে আসেন। কোষে সঞ্চয় কম থাকার কারণে তিনি কৃষিকাজ শুরু করেন। তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করে সেখান থেকে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং এভাবে উৎকৃষ্ট মানের ফসল ফলান তিনি। স্থানীয় কৃষকেরা আশ্চর্যান্বিত হয়েছিল এবং তার নিকট হতে কৃষিকাজের পদ্ধতিগুলো শিখতে চেয়েছিল। এভাবে তিনি স্থানীয় লোকেদের সাথে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। জয়পতাকা মহারাজ তাদেরকে কৃষিবিদ্যার আধুনিক কলা কৌশলগুলো শিখিয়েছিলেন এবং কৃষকেরা তাকে বাংলা ভাষা শিখিয়েছিলেন। তিনি বাংলায় প্রবচন দিতে শুরু করেন, যেখানে কয়েকজন শ্রোতা তার ভুল সংশোধন করে দিতেন এবং এভাবে শীঘ্রই তিনি বাংলা ভাষায় পারদর্শিতা লাভ করেন। জয়পতাকা মহারাজ শীঘ্রই মায়াপুরে নির্মাণ কাজের তত্ত্বাবধান করতে শুরু করেন এবং চারুশিল্পসম্মত পদ্মভবন নির্মিত হয়। কিন্তু দুষ্ট চক্রের লোকেরা ভক্তের জন্য সমস্যা সৃষ্টি করতে শুরু করে। ইসকনের ভক্তদের ও সম্পত্তি সুরক্ষার জন্য তিনি শিলপ্রভুপাদ এবং পুলিশের সম্মতি নিয়ে একটি বন্দুক রাখতেন। সে সময়ে তার সাথে থাকতেন এমন একজন ভক্ত মন্তব্য করেছিলেন যে তিনি একজন দক্ষ শুটার। 1979 সালে অবশেষে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। ভারতে পদার্পণের 9 বছর পর শুরু হয় তার জিবিসি দায়িত্বসমূহ প্রতিপালন, যা বর্তমানেও পালন করে আসছেন। শিলপ্রভুপাদ তাকে বলেছিলেন, তুমি শিষ্য গ্রহণ করার অনুমতি প্রাপ্ত হয়েছ, কিন্তু প্রকৃতপক্ষে শিষ্টাচার হচ্ছে গুরুদেবের উপস্থিতিতে তোমার শিষ্য গ্রহণ করা উচিত নয়। সন্ন্যাসের অর্থ এটি, গুরুদেবের উপস্থিতিতে তুমি শিষ্য গ্রহণ করতে পারবে না। পরবর্তীতে শিলপ্রভুপাদের দেহত্যাগের পর তিনি শিষ্য গ্রহণ করতে শুরু করেন। শিল জয়পতাকা স্বামী মহারাজ একজন অলরাউন্ডার। যখন তিনি গ্রন্থ বিতরণ করতেন সেটি সর্বোচ্চ নিবেদন এবং আনন্দ নিয়ে করতেন। যখন তিনি একটি উৎসব অথবা নামভর্তির আয়োজন করেন সেটিও সর্বোচ্চ নিবেদন ও আনন্দ নিয়ে করেন। পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে যেখানে তিনি ভ্রমণ করেননি, এবং এমন কোনো সেবা নেই যেটি তিনি নিজ হাতে অন্তত একবার প্রচেষ্টা করেননি। গুরু, কৃষ্ণ এবং সাধুদের নির্দেশ হিসেবে প্রাপ্ত যে কোনো সেবায় দায়িত্ব গ্রহণ করে জয়পতাকা স্বামী মহারাজ সেগুলো ভালোবাসার সাথে সম্পাদন করে তার নিত্য পারমার্থিক গুরুদেব শ্রী শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে নিবেদন করেন। হরে কৃষ্ণ।